হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তো প্রথমেই একটা গুড নিউজ অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে আমাদের সিলেবাস পুরোপুরি শেষ হয়ে গেছে। তারপরও আমি অ্যাডিশনাল আরও কিছু রিয়াকশনসের জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে এই রিয়াকশনসগুলো থেকেও যদি কোনো কোয়েশ্চেন্স আসে তোমাদের কাছে। আমাদের মানে মেন তো আমাদের যে অ্যামিনসটা শেষ হয়ে গেছে, অ্যামিনসের জায়গাটা শেষ হয়ে গেছে পুরোপুরি। আমরা সায়ানাইড, আইসোসায়ানাইড, ডায়াজোনিয়াম সল্টস এইটা পুরোপুরি কভার করে ফেলেছি। এখন আমরা আরো কিছু অ্যাডিশনাল রিয়াকশন দেখে নিচ্ছি, যেটা হচ্ছে মেনলি নাইট্রো গ্রুপের রিয়াকশনস। অতটাও ইম্পর্টেন্ট নয়, দেখবে সমস্ত রিয়াকশনস গুলো নোন, সব রিয়াকশনস জানা। অর্থাৎ সিলেবাস যখন শেষ তখন তোমার সমস্ত রিয়াকশনস দেখবে নোন রিয়াকশনের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত রিয়াকশন। তাই আরো কিছু অ্যাডিশনাল রিয়াকশন তোমাদের জন্য আজকে এই ক্লাসটা রাখছি। এটা একটা রিভিশন ক্লাস ভাবতে পারো, বা এখানে যদি কারোর পড়া না হয়ে থাকে, যদি কারোর কোথাও অসুবিধা থেকে থাকে, তাহলে এটা মানে যেরকম তোমার সুবিধা হবে সেরকম করে তুমি ভেবে নিতে পারো। তো বেসিক্যালি এখানে আমরা নাইট্রো গ্রুপটা কভার করব। যদিও রিয়াকশনস গুলো অলরেডি নোন, বাট স্টিল আমি আরো কিছু রিভিশনসের সেন্সে এই আরো কিছু অ্যাডিশনাল রিয়াকশন নিয়ে এই ক্লাসটা রাখছি, যে ক্লাসটাতে আমরা নাইট্রো গ্রুপের বেশ কিছু রিয়াকশনস করে নেবো। হয়তো রিয়াকশনস গুলো তোমার জানা, বাট স্টিল একটা রিভিশন হয়ে যাবে, লিখে লিখে একটু প্র্যাকটিস করে নিও। এবং তারপরে আমরা কোয়েশ্চেন আনসার করতে শুরু করে দেবো নেক্সট উইক থেকে। অর্থাৎ আমাদের সিলেবাস তো পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আরো একটা অ্যাডিশনাল ক্লাস আমি রাখলাম, যাতে নাইট্রো গ্রুপ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যায়। কারণ নাইট্রো গ্রুপের রিয়াকশনস অলরেডি আমরা সমস্ত জায়গায় করে ফেলেছি, সব নোন রিয়াকশন। স্টিল যদি কারোর কোথাও লেগে যায়, কোনো কাজে লেগে যায়, সেই জন্য একটা অ্যাডিশনাল ক্লাস রাখলাম। যদি তোমার নাইট্রোজেন কম্পাউন্ডস থরলি পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করতে পারো। আর যদি মনে হয় না একবার রিভিশন করে নিলে ভালো, তাহলে তুমি রিভিশন করে নাও, নাইট্রো গ্রুপের রিয়াকশনস গুলো একবার দেখে নাও। চলো তাহলে শুরু করা যাক নাইট্রো গ্রুপের রিয়াকশনস। তো নাইট্রো অ্যালকেন কাদেরকে বলা হয়? যদি RNO2, এদেরকে বলা হয় নাইট্রো অ্যালকেন। ক্লিয়ারলি, অ্যালকিল গ্রুপ তার সঙ্গে NO2, অ্যালকিল গ্রুপ তার সঙ্গে NO2, তারা হচ্ছে নাইট্রো অ্যালকেন। আচ্ছা, এরা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। যেরকম নাইট্রো গ্রুপের সঙ্গে যদি একটাই কার্বন থাকে, নাইট্রো গ্রুপের সঙ্গে দেখতেই পাচ্ছি একটাই অ্যালকিল গ্রুপ আছে। ঠিক আছে, CH2NO2 তার সঙ্গে একটাই অ্যালকিল গ্রুপ আছে, তো 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। দেখতে পাচ্ছি এখানে দুটো দুটো অ্যালকিল গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ আছে, সঙ্গে আছে দুটো অ্যালকিল গ্রুপ। CHNO2 সঙ্গে আছে দুটো অ্যালকিল গ্রুপ, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। নাইট্রো গ্রুপ আছে CNO2, সঙ্গে তিনটে অ্যালকিল গ্রুপ আছে, সো 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। খুবই সহজ ব্যাপার। CH2NO2 সঙ্গে একটা অ্যালকিল, CHNO2 সঙ্গে দুটো অ্যালকিল, CNO2 সঙ্গে তিনটে অ্যালকিল। তো একটা অ্যালকিল বা দুটো অ্যালকিল বা তিনটে অ্যালকিল, তার উপরে ডিপেন্ড করে ঠিক হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। তো নাইট্রো অ্যালকেন গুলো কি বুঝে গেলে? চলো এবার দেখো রিয়াকশন গুলো সবই জানা। এগুলো আমরা হ্যালো অ্যালকেন, হ্যালোএরিন থেকে পড়ে আসছি রিয়াকশনস গুলো। তো যদি AgNO2 দেওয়া হয়, AgNO2 দেওয়া হয়, ঠিক আছে, নাইট্রো অ্যালকেন যখন তৈরি করছি, আমরা কিন্তু নাইট্রো অ্যালকেন চাই মেনলি। তো যদি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, অ্যালকিল হ্যালাইডে আমরা AgNO2 দিচ্ছি, তাতে অ্যালকোহল ওয়াটার আছে, তাতে অ্যালকিল নাইট্রেটও তৈরি হয়, কিন্তু সঙ্গে নাইট্রো অ্যালকেনও তৈরি হয়, যেটা কিনা 70 to 80% তৈরি হয়। AgNO2 মানে নিয়েছি যদিও বা AgONO, কিন্তু এখানে অ্যাটাক করা হচ্ছে NO2 গ্রুপ, NO2 গ্রুপ অ্যাটাকটা করে। ঠিক আছে, অর্থাৎ যখন তৈরি হয় তখন হচ্ছে এখানে ONO তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে NO2 গ্রুপ। মানে তৈরি হচ্ছে যেটা বেসিক্যালি সেটা হচ্ছে R CH2 N ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O মাইনাস, N প্লাস ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O মাইনাস। তো R CH2NO2 গ্রুপ তৈরি হচ্ছে, ওটাই কিন্তু মেইনলি তৈরি হচ্ছে। এছাড়া যদি আমরা NaNO2 দিয়ে রিঅ্যাকশন করাই, DMF দ্রাবক আছে, ইউরিয়া আছে, তাহলেও আমরা নাইট্রো অ্যালকেন পেয়ে থাকি। কেন? NaNO2 তে তো এটা মেইনলি হচ্ছে NO2 গ্রুপে রিঅ্যাকশন করছে, এটা তো AgONO আছে, তাই না? যদিও বা লিখলে ফর্মুলা AgNO2ই হয়, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কার রিঅ্যাকশন হচ্ছে? নিউক্লিওফাইলটাকে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে ONO গ্রুপের। তাই অ্যালকিল নাইট্রাইটও তৈরি হচ্ছে, যেখানে কিনা ONOটা জয়েন করেছে, কিন্তু এটা মাইনর। মেজর তৈরি হচ্ছে NO2 গ্রুপটাই, যেখানে NO2টা সরাসরি জয়েন করেছে। কিন্তু যদি আমরা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে KNO2 দিই বা NNO2 দিই, তাহলে সেক্ষেত্রে NO2 গ্রুপ ডাইরেক্টলি জয়েন করবে, হ্যালাইডটা বেরিয়ে যাবে, আমরা RNO2 পেয়ে যাব, আমরা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন পেয়ে গেলাম। ক্লিয়ার? সহজ রিঅ্যাকশন। এবারে যদি আমরা এমন ভাবে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন পেতে পারি, তো আমরা সেক্ষেত্রে 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন পাবো। এবং তখন আমরা যদি AgNO2 দিই, তো যদি 1 ডিগ্রিটা কিন্তু আমরা মেজর পাচ্ছিলাম, দেখো 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন আমরা মেজর পেয়েছিলাম। অর্থাৎ AgNO2 দিয়ে রিঅ্যাকশন করলে, যদি অ্যালকিল হ্যালাইড নিয়েছি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, সেখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়ে সেখানে AgNO2 দিয়ে যদি রিঅ্যাকশন করানো হয়,
অ্যালকোহল ওয়াটারের প্রেজেন্সে, তাহলে সেক্ষেত্রে মাইনর তৈরি হয় অ্যালকিল নাইট্রাইটটা যেটা কিনা ONO, আর মেজর তৈরি হয় কিন্তু NO2 আর CH2NO2, অর্থাৎ বেসিক্যালি NO2 ঢুকছে আর তোমার হ্যালাইডটা বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেনলি। আর CH2 হ্যালোজেন ছিল, আর CH2 হ্যালাইড ছিল অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, AgNO2 দিলাম, তাতে NO2 ঢুকলো এবং X মাইনাস বেরিয়ে গেল, NO2 ঢুকলো X মাইনাস বেরিয়ে গেল, আমরা পেলাম নাইট্রিক অ্যালকেন, তবে তার সঙ্গে ONO কিছু পরিমাণ ঢুকেছিল, তাই অ্যালকিল নাইট্রাইটও পেয়েছি। কিন্তু এটাই যদি আয়নিক নাইট্রাইট দিয়ে দিই NaNO2 বা KNO2, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি NO2 ঢুকছে এবং Br মাইনাস বেরিয়ে যাচ্ছে, NO2 ঢুকছে Br মাইনাস বেরিয়ে যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে সলভেন্ট খেয়াল রাখতে হবে, এখানে অ্যালকোহল ওয়াটার আছে, এখানে DMF ইউরিয়া আছে, বেশ। কিন্তু এখন যদি 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন পেতে হয়, দেখা যাচ্ছে সেক্ষেত্রে AgNO2 দিলে কিন্তু অ্যালকিল নাইট্রাইটটাই প্রধান হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন কিন্তু মাইনর হয়ে গেল, 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেনটা কিন্তু মাইনর হয়ে গেল, 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন। যদি আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ইউজ করি, সেক্ষেত্রে AgNO2 যদি ইউজ করি, তখন কিন্তু দেখতে পাচ্ছি 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেনটা কিন্তু একদম মাইনর হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে না বললেই চলে। অর্থাৎ এই মেথডের থ্রু দিয়ে AgNO2 দিয়ে আমরা মেনলি 1 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন তৈরি করতে পারি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি তৈরি করতে পারি না। এখান থেকে এটাই পরিষ্কার হচ্ছে, কারণ আমরা যখন এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম, আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলে সেক্ষেত্রে আমরা কিন্তু 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন মেজর পাচ্ছি না বা 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন মেজর পাচ্ছি না, আমরা অ্যালকিল নাইট্রাইটটা মেজর পাচ্ছি। এবং 2 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন বা 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন যেখানে NO2 গ্রুপটা জয়েন করবে, NO2 গ্রুপটা জয়েন করবে, সেটা কিন্তু মেজর পাচ্ছি না। আমরা অ্যালকিল নাইট্রাইট যেখানে ONO গ্রুপটা জয়েন করেছে ওটাই মেজর পাচ্ছি, কিন্তু 1 ডিগ্রির জন্য আমরা নাইট্রিক অ্যালকেনটা মেজর পাচ্ছিলাম। এই হচ্ছে নাইট্রো গ্রুপের মেন গল্প, ঠিক আছে, মাথায় ঢুকেছে নাইট্রো গ্রুপের মেন গল্প। আচ্ছা, এবারে তাহলে টারশিয়ারি অ্যালকিল অ্যামিন যদি নিই, তাহলে সেক্ষেত্রে আমরা 3 ডিগ্রি নাইট্রো গ্রুপ পেতে পারবো। তাহলে কথা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি পাবো কি করে? আমরা তো AgNO2 ইউজ করে পেলাম না, কারণ AgNO2 ইউজ করলে আমরা 1 ডিগ্রি নাইট্রিক অ্যালকেনটা মেজর পাচ্ছি, কিন্তু AgNO2 ইউজ করলে আমরা তো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন পাচ্ছি না, ওখানে তো অ্যালকিল নাইট্রেট পাচ্ছি। তো তখন কি করতে হবে? তখন KMnO4 দিয়ে রিঅ্যাক্ট করাতে হবে 3 ডিগ্রি অ্যামিনের উপরে, মানে টারশিয়ারি বিউটাইল অ্যামিনের উপরে। 3 ডিগ্রি অ্যামিন না, টারশিয়ারি বিউটাইল অ্যামিন। সো টারশিয়ারি বিউটাইল অ্যামিন স্ট্রাকচার দেখে নিও। এই হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যামাইন। টারশিয়ারি বিউটাইল অ্যামাইনের উপরে যদি আমরা KMnO4 দিয়ে অক্সিডেশন করে দিই, তখন আমরা দেখতে পাচ্ছি এই NH2 গ্রুপ NO2 গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে। চারণ হয়ে গেলেই NH2 গ্রুপ NO2 গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন যেটা কিনা আগে পাচ্ছিলাম না, সেটা কিন্তু এখন পেতে পারলাম। 3 ডিগ্রি নাইট্রিক অ্যালকেন কিন্তু পেলাম, যেখানে NH2 গ্রুপ জারিত হয়ে গেল KMnO4 এর প্রেজেন্সে এবং NO2 গ্রুপে পরিণত হলো। পরের বিক্রিয়া চলো দেখি। বলছে বাষ্পীয় অবস্থায় অ্যালকেনের নাইট্রেশন। তো অ্যালকেন হচ্ছে CH4 বা অ্যালকেন হচ্ছে ইথেন। এই ইথেনদের সঙ্গে যদি নাইট্রেশন করতে হয়, ইথেন মিথেন নাইট্রেশন যদি করতে হয়, NO2 যদি ইন করাতে হয়, তাহলে হাই টেম্পারেচারে বাষ্প তৈরি করতে হবে নাইট্রিক অ্যাসিড থেকে। নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে অ্যালকেনের বিক্রিয়া হলে নাইট্রো গ্রুপ জয়েন করে যাবে। নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে ইথেন মিথেন এদের বিক্রিয়া হলে নাইট্রো গ্রুপ দেখতে পাচ্ছি জয়েন করে যাচ্ছে। তাহলে অ্যালকেনের সঙ্গে হাই টেম্পারেচারে নাইট্রিক অ্যাসিড বাষ্পের বিক্রিয়া করাতে হবে, তাহলেই নাইট্রো অ্যালকেন তৈরি হবে। অ্যালকেনের সঙ্গে হাই টেম্পারেচারে নাইট্রিক অ্যাসিড বাষ্প 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রিক অ্যাসিড বাষ্পের যদি বিক্রিয়া করাই, তাহলেই তৈরি হবে হচ্ছে আমাদের নাইট্রো অ্যালকেন। ওকে, একই স্লাইড দুবার চলে এসছে, कोई बात नहीं, চলো পরেরটা চলে যাচ্ছি। দেখো সোজা সোজা রিঅ্যাকশন এগুলো। বলছে আলফা হ্যালোজেনো অ্যাসিড থেকে, তাহলে দেখছি এটা হচ্ছে একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, তার রেসপেক্ট এটা আলফা, আলফাতে হ্যালোজেন আছে, তাই বলছে আলফা হ্যালোজেনো অ্যাসিড। এবার এই আলফা হ্যালোজেনো অ্যাসিডে যদি আমরা NO2 দিয়ে দিই, একই রকম ভাবে NO2 ঢুকবে, Cl বেরোবে, NO2 ঢুকবে, Cl বেরোবে। সো NO2 ঢুকে গেছে, Cl বেরিয়ে গেছে। এবারে অম্লায়ন করে দাও, অ্যাসিডিফিকেশন করে দাও, Na+ টা H+ হয়ে যাবে, Na+ টা H+ হয়ে যাবে। তারপরে যদি হিট করে দাও, তাহলে এখান থেকে ডিকার্বক্সিলেশন হয়ে যাবে এবং এটা হয়ে যাবে CH3NO2। CH3NO2 খুবই সহজ রিঅ্যাকশন। কি ছিল? আলফা হ্যালোজেনো অ্যাসিড ছিল, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড যার কার্বক্সিলিক গ্রুপের আলফা পজিশনে হ্যালোজেন আছে। প্রথমে দিলাম NaNO2, তাহলে হ্যালোজেনটা বেরোলো, NO2 ঢুকলো, হ্যালোজেন বেরিয়ে গেল, NO2 ঢুকে গেল। এবারে হ্যালোজেন বেরিয়ে গেছে, NO2 ঢুকে গেছে,
সো তারপরে আমরা অ্যাসিডিফিকেশন করলাম H+ দিয়ে, তাহলে ওইদিকে যে Na+টা ছিল কার্বক্সিলেট অ্যানায়নের সঙ্গে যে Na+টা ছিল ওটা COOH হয়ে গেল। তারপরে যদি আমরা হিট করে দিই তাহলে ডিকার্বক্সিলেশন হয়ে যাচ্ছে, কার্বক্সিল গ্রুপ কার্বন ডাই অক্সাইড তৈরি করে বেরিয়ে যাচ্ছে এবং আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে CH3NO2। একইভাবে নাইট্রো অ্যালকেন পেয়ে গেলাম আমরা। খুবই সহজ সহজ সমস্ত রিঅ্যাকশন গুলো। অক্সিমেট জারণ, অক্সিমেট জারণ করলে আমরা নাইট্রো গ্রুপ পেয়ে থাকি 1 ডিগ্রি নাইট্রো গ্রুপ বা 2 ডিগ্রি নাইট্রো গ্রুপ পেতে গেলে আমরা কিটোনের জারণ করি, অ্যালডক্সিম বা কিটোক্সিম। এখন কথা হচ্ছে এই অক্সিমটা পাই থেকে, সেই মনে করে দেখো অ্যালডিহাইডের সঙ্গে নাইট্রোজেন জাতকের নাইট্রোজেন অ্যামোনিয়া জাতকের বিক্রিয়া যেগুলো ছিল সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এর সঙ্গে যদি বিক্রিয়া করি NH2OH, NH2Z, মনে পড়েছে অ্যামোনিয়া জাতকের সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়া। সো অ্যালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া জাতকের যদি বিক্রিয়া করাই একটা জলের অণু বেরিয়ে যেত এবং তার ফলে আমরা দেখতাম কার্বনের সঙ্গে নাইট্রোজেন ডাবল বন্ডে জয়েন করে গেছে, এটাকেই বলছি আমরা অ্যালডক্সিম। এবারে এর উপরে যদি আমরা CF3CO3H দিয়ে জারণ করে দিই, পারক্সাইড জারণ করে দিই, তাহলে আমরা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন পেয়ে যাই। আলটিমেটলি কি হয়ে গেল CH3CH2NO2, এটা NOH ছিল, CH3CH2NO2 হয়ে গেল। কিটোনের জন্য একই রকম ভাবে রিঅ্যাকশনটা হতে পারে, কিটোক্সিম তৈরি হবে প্রথমে, তো CH3C ডাবল বন্ড ও CH3 সঙ্গে একই রকম ভাবে দিলাম হাইড্রোক্সিলামিন, তাহলে জলের অণু বেরিয়ে যাবে কনডেনসেশনের থ্রু দিয়ে, জলের অণু বেরিয়ে যাবে কনডেনসেশনের থ্রু দিয়ে এবং কার্বনটার সঙ্গে নাইট্রোজেন ডাবল বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যাবে। তো জলের অণু বেরিয়ে গেল কনডেনসেশন হয়ে, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডে জয়েন করলো, তৈরি হলো কিটোক্সিম। সেম ওয়েতে এখানে একই রকম হবে CH3CCH3, CH3CHCH3 এবং তার সঙ্গে চলে আসবে NOH টা হয়ে যাবে NO2 গ্রুপ। 2 ডিগ্রি অ্যামিন পেয়ে যাবো আমরা, 2 ডিগ্রি আমরা নাইট্রো অ্যালকেন পেয়ে যাবো। তাই যদি আমরা অ্যালডিহাইড নিয়ে কাজ করি, অ্যালডিহাইড থেকে আমরা অ্যালডক্সিম বানাবো, অ্যালডক্সিমে যদি তারপরে আমরা পার অ্যাসিড, বেসিক্যালি এটা ঠিক আছে পার, এটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড, নাম কি ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড CF3COOH, ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড অক্সিডেশন করে দিই, তাহলে কি হচ্ছে CH3CH2 এই পোরশনটা হয়ে গেল NO2। এখানেও অক্সিডেশন করে দিলে কি হচ্ছে CH3CHCH3 এবং এই CH এর সঙ্গে জয়েন করে গেল NO2। তাহলে এইভাবে আমরা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন বা 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন পেতে পারি। ওকে, আচ্ছা চলে আসছে ভৌত ধর্মগুলোতে। ভৌত ধর্মের মধ্যে মেন কি কি ধর্ম বলছে, এদের মধ্যে ডাইপোল ডাইপোল বন্ধন আছে, তাই এদের স্ফুটনাঙ্ক অবশ্যই আলাদা হবে, কারণ ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকলে নাইট্রো গ্রুপ মানে পোলার গ্রুপ, প্লাস চার্জ আছে মাইনাস চার্জ আছে, তো প্লাস চার্জ মাইনাস চার্জ যদি থাকে তাহলে কি হবে, প্লাস চার্জও আছে মাইনাস চার্জও আছে, ডাইপোল ডাইপোল আকর্ষণ থাকবে অপোজিট চার্জের মধ্যে, ওই আকর্ষণকে অতিক্রম করে কোনো তরলকে গ্যাসে পরিণত করতে স্ফুটনাঙ্ক বেশি হবে। তাই দেখতেই পাচ্ছি অ্যালকেনের যা স্ফুটনাঙ্ক তার থেকে নাইট্রো অ্যালকেনের স্ফুটনাঙ্ক অনেক বেশি, অ্যালকেনের থেকে নাইট্রো অ্যালকেনের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে নাই বা কেন, কারণ ডাইপোল ডাইপোল আকর্ষণ আছে, তো হতেই হবে। ক্লিয়ার? আচ্ছা চলে আসছি এবার কিছু রাসায়নিক ধর্মতে। রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথম যে ধর্মটা থাকছে সেটা কি, দেখো খুবই সহজ রিঅ্যাকশন, তার জন্য আমরা ফটাফট কুইকলি বলে দিচ্ছি। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমটা থাকছে বিজারণ। সো বিজারণে তোমাকে মনে রাখতে হবে নাইট্রো গ্রুপ NO2 গ্রুপ বিজারিত হলে তৈরি হয়, প্রথমে এই সিকোয়েন্সে যায়, প্রথমে নাইট্রো গ্রুপ NO2 বিজারিত হলে NO হয় নাইট্রোসো, তারপরে প্রতিস্থাপিত হাইড্রোক্সিলামিন NHOH, ফাইনালি হয় অ্যামিন NH2। নাইট্রো গ্রুপ বিজারিত হলে তৈরি হয় NH2 গ্রুপ। এবারে যদি এখানে বিক্রিয়া হচ্ছে অ্যাসিড মাধ্যমে, অ্যাসিড মাধ্যমে যদি বিজারণ হয় তাহলে NO2 গ্রুপ হয়ে যায় NH2 গ্রুপ। দেখতেই পাচ্ছি অ্যাসিড মাধ্যমে বিজারণ হচ্ছে, SnHCl দিচ্ছি বা FeHCl দিচ্ছি বা জিঙ্ক HCl দিচ্ছি, তো মেটাল HCl দিচ্ছি, অ্যাসিড মাধ্যমে বিজারণ হচ্ছে NO2 হয়ে যাচ্ছে NH2। কিন্তু এটাই যদি নিউট্রাল মাধ্যমে হয়, যেরকম NH4Cl দ্রবণে দিচ্ছি, জিঙ্ক চূর্ণ দিয়েছি কিন্তু NH4Cl দ্রবণ নিউট্রাল মাধ্যম, নিউট্রাল মাধ্যমে NO2 হয়ে যায় NHOH, নিউট্রাল মাধ্যমে NHOH হয়ে যায়, নিউট্রাল মাধ্যমে কিন্তু NO2 NH2 হয় না, নিউট্রাল মাধ্যমে NO2 হবে NHOH। নিউট্রাল মাধ্যম কেন, কারণ হচ্ছে এখানে NH4Cl এর দ্রবণ আছে, প্রশমিত মাধ্যম, এটা অ্যাসিড মাধ্যম নয়। অ্যাসিড মাধ্যমে মেটাল এবং অ্যাসিড দেওয়া হলো, মেটাল এবং অ্যাসিড দেওয়া হলো অ্যাসিড মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে NO2 হয়ে যায় NHOH। কিন্তু যদি প্রশম মাধ্যম হয়, দ্যাট ইজ নিউট্রাল মাধ্যম হয়, তাহলে NO2 হয় NHOH। ওকে, আচ্ছা
এবারে যদি আমরা বিজারণ করার জন্য হাইড্রোজেনকে দিয়ে বিজারণ করছি, হাইড্রোজেনকে দিয়ে বিজারণ করলেও আমরা NO2 কে দেখতে পাই NH2 হয়ে গেছে। যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করছি, একই জিনিস দেখতে পাই, NO2 দেখতে পাই NH2 হয়ে গেছে। তাহলে মেনলি NO2 NH2 হয়ে যায়, খালি নিউট্রাল মাধ্যমে NaOH হয়ে যায়। সহজ রিয়াকশন। আর্দ্র বিশ্লেষণ, গাঢ় HCl দিয়ে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে বেসিক্যালি এখান থেকে বন্ড ব্রেক করে যায়, এই পোরশনটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, ওই পোরশনটা NH2OH হয়ে যায়। তাহলে এদিকটা হয়ে গেল RCOOH, দিকটা হয়ে গেল হাইড্রক্সিলামিন। যখনই আমরা গাঢ় HCl দিয়ে আমরা আর্দ্র বিশ্লেষণ করে দিলাম। একই রকম ভাবে এই পোরশনটা হয়ে যাবে কিটোন, ওই দিকের পোরশনটা হয়ে যাবে N2O, সঙ্গে হচ্ছে ওয়াটার, মাঝখান থেকে বন্ডগুলো ব্রেক করে যাচ্ছে, সেদিকটা কিটোন তৈরি করছে আর সঙ্গে ওই দিকটা N2O হয়ে বেরিয়ে যাচ্ছে, আর্দ্র বিশ্লেষণ হচ্ছে গাঢ় HCl মাধ্যমে। আচ্ছা, টটোমেরিজম, টটোমেরিজমটা কি? একটা ইন্টার কনভার্সন। কেমন করে ইন্টার কনভার্সনটা হচ্ছে? বলছে নাইট্রো অ্যাসিড টটোমেরিজম। তো এই দিকটা হচ্ছে নাইট্রো গ্রুপ, ওদিকটা হচ্ছে অ্যাসি গ্রুপ। নাইট্রো এবং অ্যাসি দুজনের মধ্যে ইন্টার কনভার্সন চলছে, কখনো নাইট্রো অ্যাসিতে যাচ্ছে, কখনো অ্যাসিড নাইট্রোতে আসছে। কিসের প্রেজেন্সে হচ্ছে? সামান্য H+ এর প্রেজেন্সেই হচ্ছে। এর মধ্যে নাইট্রো গ্রুপটা বেশি স্টেবল, তাই বেশিরভাগ সময় নাইট্রো ফর্মেই থেকে যায়। কেমন করে হচ্ছে দেখতেই পাচ্ছি, নাইট্রো গ্রুপের রেসপেক্টে যে আলফা কার্বন ছিল, সেই আলফা কার্বনের হাইড্রোজেনটা এইখানে শিফট হচ্ছে, তার জন্য এটা ডাবল বন্ড হচ্ছে, আর এটা OH হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড ও হয়ে OH হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নাইট্রো অ্যাসিড টটোমেরিজম। H+ এর প্রেজেন্সে, সামান্য পরিমাণ H+ বা সামান্য পরিমাণ OH- এর প্রেজেন্সে নাইট্রো একবার অ্যাসিতে যায়, অ্যাসি আবার নাইট্রোয় আসে, এই ইন্টার কনভার্সন চলতেই থাকে। এর মধ্যে নাইট্রো গ্রুপটা তুলনামূলকভাবে বেশি স্থায়ী। নাইট্রো গ্রুপটা এটা স্থায়িত্ব তুলনামূলক বেশি, নাইট্রো গ্রুপের স্থায়িত্ব তুলনামূলক বেশি, তাই বেশিরভাগ সময় রিয়াকশনটা নাইট্রো গ্রুপের দিকেই ইকুইলিব্রিয়াম শিফট হয়ে থাকে। কি হয়, নাইট্রো গ্রুপের রেসপেক্টে যে আলফা কার্বন ছিল, নাইট্রো গ্রুপের রেসপেক্টে যে আলফা কার্বন ছিল, ওই আলফা হাইড্রোজেনটা রেজোনেন্সে পার্টিসিপেট করছে, বেসিক্যালি হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করছে। তো নাইট্রো গ্রুপ, এই যে নাইট্রো, তার রেসপেক্টে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন ডাবল বন্ড তৈরি করছে, এটা রেজোনেন্স হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এখানে হাইপার কনজুগেশন হচ্ছে। তো নাইট্রো গ্রুপের রেসপেক্টে যে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন ছিল, সেটা ডাবল বন্ড হলো, ওখানে রেজোনেন্স হয়ে গেল, তার জন্য এখানে ডাবল বন্ড এলো, ডাবল বন্ড এলো, আর ওখানে রেজোনেন্স হয়ে গিয়ে ওটা সিঙ্গেল বন্ড O- হলো, O- তারপরে OH হয়ে গেল। তাহলে কি হলো, এইখানে ডাবল বন্ড এলো, বেসিক্যালি এখানে H-টা ছিল, H-টা এখানে চলে গেছে, তার জন্য ডাবল বন্ড এসেছে, আর ওটা ডাবল বন্ড ও ছিল, ওটা সিঙ্গেল বন্ড O হয়েছিল, O- হয়েছিল, পরে H-টাকে নিয়ে নিয়েছে, দিয়ে OH হয়ে গেল। নাইট্রো অ্যাসিড টটোমেরিজম। পরেরটাও একই রকম হয়েছে, নাইট্রো অ্যাসি, এটা 1 ডিগ্রির জন্য হয়েছে, এটা 2 ডিগ্রির জন্য হয়েছে, সেম হইতে হয়েছে। নাইট্রো গ্রুপ দেখে নাও, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপের রেসপেক্টে আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন ছিল, 3 ডিগ্রিতে হবে না, কারণ 3 ডিগ্রিতে তো আলফা হাইড্রোজেনটাই নেই, তাই না? এই 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতেই খালি হয়, 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতেই হয়, 3 ডিগ্রিতে হবে না, কারণ 3 ডিগ্রিতে আলফা হাইড্রোজেনটাই নেই। তো আলফা হাইড্রোজেন শিফট হয়েছে, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, এটা ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড O- হয়ে গেছে, O- পরে হাইড্রোজেনকে নিয়ে OH হয়ে গেছে। 3 ডিগ্রিতে এই টটোমেরিজম 3 ডিগ্রিতে দেখতে পাওয়া যাবে না, কারণ 3 ডিগ্রিতে আলফা হাইড্রোজেনটাই প্রেজেন্স থাকবে না। আশা করছি তাহলে মাথায় ঢুকে গেল কেমন করে রিয়াকশনটা হচ্ছে। চলো, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে HNO2। HNO2 এমনিতেই হচ্ছে একটা অস্থায়ী, মানে দুর্বল অ্যাসিড, দুর্বল মানে স্থায়িত্ব কম, তাই না? HNO2 কেমন অ্যাসিড? HNO2 হচ্ছে এমন একটা অ্যাসিড যার স্থায়িত্ব এমনিতেই কম। তো নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখো, সিম্পল ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন নিয়েছি, নাইট্রাস অ্যাসিড আছে, দেখতেই পাচ্ছ, দেখো ওয়াটার মলিকুল, এই দেখো ওয়াটার মলিকুল ডিহাইড্রেট করে বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাবল বন্ড NOH, নাইট্রোলিক অ্যাসিড তৈরি হলো, ওয়াটার বেরিয়ে গেল। 2 ডিগ্রি যদি নাইট্রো অ্যালকেন হয়, সেক্ষেত্রেও নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সঙ্গে যদি নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওয়াটার বেরিয়ে যাচ্ছে, C ডাবল বন্ড N ডাবল বন্ড O, C সিঙ্গেল বন্ড, সরি, C সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড O, দ্যাট ইজ সিউডো নাইট্রল তৈরি হচ্ছে। নামগুলো একটু খেয়াল রেখো, নামগুলো একটু নতুন নতুন। তো নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেনে দুটো হাইড্রোজেন ছিল, তার সঙ্গে এখান থেকে ডাবল বন্ড ওটা বেরিয়ে গেছিল, C ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH হয়েছিল। 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনে একটাই হাইড্রোজেন আছে, তার সঙ্গে OH-টা বেরিয়ে যাচ্ছে, C সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড O, সিউডো নাইট্রল তৈরি হচ্ছে যখনই নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। চলো, হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে আলফা কার্বনে
হ্যালোজেনটা অ্যাড হয়ে যাবে। নাইট্রো গ্রুপের রেসপেক্টে আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো আছে, হাইড্রোজেন গুলো একে একে বেরোবে এবং হ্যালোজেন গুলো একে একে অ্যাড হবে। কোথায়? আলফা কার্বনে। কারণ এগুলো আমরা আগেও পড়েছি, হ্যালোজেনেশন তো সেই 11 থেকে পড়ে আসছি যে 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো দেখো এখানে আলফা পজিশনে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো রিপ্লেস হচ্ছে কি দিয়ে? হ্যালোজেন দিয়ে। সো 1 মোল ব্রোমিন দিলাম NaOH এর প্রেজেন্সে, 1 মোল ব্রোমিন NaOH এর প্রেজেন্সে দিলে একটা আলফা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল হ্যালোজেন দিয়ে। আবার যদি দিই সেকেন্ড আলফা হাইড্রোজেনটাও রিপ্লেস হয়ে গেল হ্যালোজেন দিয়ে। তাহলে ছিল হচ্ছে দুটো আলফা হাইড্রোজেন, হয়ে গেল হচ্ছে দুটো ব্রোমিন, 2 মোল যেহেতু ব্রোমিন দিয়েছি। তাহলে যখনই আলফা হাইড্রোজেন আছে হ্যালোজেনেশন করছি, ব্রোমিন NaOH দিচ্ছি বা ব্রোমিন KOH দিচ্ছি, কি হচ্ছে? আলফা কার্বনে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাচ্ছে ব্রোমিন দিয়ে। প্রথমটা রিপ্লেস হলো, এখনো একটা বাকি আছে, পরেরটাও রিপ্লেস হয়ে গেল। তো আলফা পজিশনটা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ পজিশন, ওইখানে হাইড্রোজেন গুলো একে একে হ্যালোজেন দিয়ে রিপ্লেস হচ্ছে যখনই আমরা ব্রোমিন NaOH দিয়ে রিঅ্যাকশন করছি। বেশ, চলে আসছে এবারে অ্যালকিল নাইট্রাইট, যেটা কিনা নাইট্রো অ্যালকেনেরই একটা ফাংশনাল আইসোমার। তো নাইট্রো অ্যালকেনে NO2 থাকে, অ্যালকিল নাইট্রাইটে ONO থাকে। এক্সাম্পল গুলো দেখো, ONO, ONO। তো ONO গ্রুপ যদি থাকে, ফর্মুলা লিখলে NO2 বলেই লিখতে পারি, কিন্তু বন্ডিংটা ডিফারেন্ট। নাইট্রো অ্যালকেনে থাকছে NO2 আর অ্যালকিল নাইট্রেটে থাকছে ONO। নাইট্রো অ্যালকেনে থাকছে NO2 আর অ্যালকিল নাইট্রেটে থাকছে ONO। তো চলো এদেরও কিছু প্রিপারেশন দেখে নিই। তো এখানে তো অ্যালকিল হ্যালাইড নিয়েছি, AgONO দিয়েছি, অ্যাটাক আসছে, AgONO দিয়েছি, এখান থেকে অ্যাটাক আসছে, Br মাইনাস বেরোচ্ছে, SN2 টাইপের রিঅ্যাকশন হচ্ছে, অ্যালকিল নাইট্রেট তৈরি হয়ে যাচ্ছে। তো ক্লিয়ারলি ONO গ্রুপটা অ্যাটাক করছে অ্যালকিল গ্রুপে এবং Br মাইনাস AgBr হয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যালকোহল থেকে যদি পেতে হয় তাহলে NaNO2HCl দেবো, একটু আগেও করেছি, তৈরি হবে হচ্ছে HNO2, HNO2 এর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া হবে এবং তার জন্য ONO গ্রুপ জয়েন করে যাবে। HNO2 এর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া হবে, তার জন্য OH-টা হয়ে যাবে ONO, ডিহাইড্রেশন হবে এবং তার ফলে হয়ে যাবে ONO। সো যেই দিলাম HNO2 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে OH-টা ছিল, OH-টা হয়ে গেল ONO। ছিল হচ্ছে HNO2, দিলাম HNO2, ডিহাইড্রেশন হলো, OH হয়ে গেল ONO। HNO2 দিলাম কি করে? NaNO2HCl দিয়ে। এটা তো সেই ডায়াজোটাইজেশন থেকে করে আসছি, তাই না? আচ্ছা, এটা একটা বড় সড়ো অ্যালকোহল আছে, সেম ওয়েতে HNO2 দিচ্ছি, নাইট্রাইট তৈরি হচ্ছে, একই রিঅ্যাকশন। অ্যালকোহল ছিল, হয়ে গেল হচ্ছে ONO, ছিল হচ্ছে অ্যালকোহল, হয়ে গেল ONO। যখন দিচ্ছি NaNO2HCl, ইন সিটুতে তৈরি হচ্ছে HNO2, তৈরি হওয়া ইন সিটু HNO2 রিঅ্যাকশন কন্টিনিউ করছে এবং OH অ্যালকোহলকে বানিয়ে দিচ্ছে ONO নাইট্রাইল। ওকে, আচ্ছা চলো এদের কিছু রিঅ্যাকশন দেখে নেওয়া যাক। অ্যালকিল নাইট্রাইল অতটা ইম্পর্টেন্ট নয়, তাও বেশ কিছু রিঅ্যাকশনস আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, অ্যালকিল নাইট্রাইটে যদি NaOH দিয়ে আদ্র বিশ্লেষণ করে দেওয়া হয় তাহলে এখান থেকে বন্ডিং ভেঙে যায়, অ্যালকোহল তৈরি হয় আর NaNO2 আউট হয়ে যায়। অ্যালকিল নাইট্রাইট ছিল, NaOH দেওয়া হয়েছে, আদ্র বিশ্লেষণ হয়ে গেছে, তাহলে এখান থেকে OR বন্ডের কাছ থেকে বন্ডটা ভেঙে যাবে, দিয়ে এদিকটা হয়ে যাবে ROH, দ্যাট ইজ অ্যালকোহল তৈরি হবে। OR এর এখানে বন্ডটা ভাঙবে, এদিকটা হবে ROH, অ্যালকোহল তৈরি হবে, ওদিকটা হয়ে যাবে NaNO2। আদ্র বিশ্লেষণ করলে এই রিঅ্যাকশনটা হচ্ছে। সহজ রিঅ্যাকশন এমনিতে। আচ্ছা, বিজারণ, যদি মেটাল ধাতু এবং অ্যাসিড দিয়ে যদি বিজারণ করা হয় তাহলে সেম ওয়েতে বন্ডটা ভেঙে যাচ্ছে, N ডাবল বন্ড ওটা NH2OH হয়ে যাচ্ছে, দিকটা অ্যালকোহল হয়ে যাচ্ছে। বিজারণ করলে একই রকমের রিঅ্যাকশন হচ্ছে, ধাতু এবং HCl, SnHCl, FeHCl, ZnHCl এদের দিয়ে যদি বিজারণ করা হয় তাহলে অ্যালকিল নাইট্রাইটের OR পার্টটা অ্যালকোহল হয়ে যাচ্ছে আর NO পার্টটা NH2OH এ পরিণত হচ্ছে। বেশ, তাহলে চলো আমরা সমস্ত রকম রিঅ্যাকশন গুলো কিন্তু ফলো করে নিলাম। এগুলো কিছু অ্যাডিশনাল রিঅ্যাকশন ছিল, যেগুলো বেশ কিছু রিঅ্যাকশনস এর আগে অনেকবার করে করেছো, আর কিছু নতুন রিঅ্যাকশনসও দেখিয়ে দিলাম যাতে তোমার কাছে নাইট্রো গ্রুপের রিলেটেড রিঅ্যাকশনস গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। তো আমরা সমস্ত কটা ফাংশনাল গ্রুপকে থরলি কভার করে ফেললাম। প্রথম কি করেছি কভার? সায়ানাইড এবং আইসোসায়ানাইড। তারপরে কভার করেছি আমরা ডায়াজোনিয়াম সল্টস। তারপরে আমরা কভার করেছি হচ্ছে অ্যামিনস। অ্যামিনসের ডিটেইলস ক্লাস করেছি, প্রায় 2.5 ঘন্টার লেকচার আছে, ডিটেইলস ক্লাস আছে অ্যামিনসের। এবং তারপরে নাইট্রো গ্রুপেরও বেশ কিছু রিঅ্যাকশনস আমরা দেখে নিলাম, নাইট্রো এবং নাইট্রাইট দুটোরই রিঅ্যাকশনস আমরা দেখে নিলাম।
তো পুরো টোটাল নাইট্রোজেন কম্পাউন্ডস আর কিছুই বাকি নেই, সমস্তটা যেটুকু একটু একটু খুঁজখাজ বাকি ছিল সবটাকে কভার করে দিয়েছি। সিলেবাস তো আগেই শেষ হয়ে গেছিল, অ্যাডিশনাল কিছু রিঅ্যাকশনস করে একদম পুরোপুরি ভাবে আমাদের মানে একদম প্যাকড আপ সিলেবাস একদম। এরপরে কেবলমাত্র আমরা কোয়েশ্চেন আনসার আর নিউমেরিক্যালে ফোকাস করব। তোমরা ডিপিপি গুলো সলভ করতে থেকো, আমরা ডিপিপির কোয়েশ্চেন আনসার গুলো নিয়ে আসবো, সঙ্গে ইলেকট্রোকেমিস্ট্রি নিউমেরিক্যাল করব, সঙ্গে কেমিক্যাল কাইনেটিক্স এর নিউমেরিক্যাল করব। এই ডিপিপি গুলো সলভ করো, সঙ্গে নিউমেরিক্যাল ডিপিপি সেই সমস্ত প্রবলেম গুলো আমরা ক্লাসে সলভ করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি মক টেস্ট পেপার আপলোড করে দেবো, সেই মক টেস্ট পেপার গুলো এবারে বাড়িতেই দেওয়া প্র্যাকটিস করে দাও, এবং সেই মক টেস্ট পেপারে কোনো কোয়েশ্চেন আটকালে সেগুলো আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো এবং সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে সলভ করব। তাহলে আমরা আমাদের প্ল্যানটা থাকছে কিরকম, আমাদের প্ল্যানটা থাকছে পুরো সিলেবাস টোটাল শেষ, তোমরা বাড়িতে রিভিশন করা শুরু করে দাও, এবং এর সঙ্গে কি করবে, রিভিশন তো করা শুরু করে দাও, এর সঙ্গে ডিপিপি গুলো এবারে প্র্যাকটিস করো, কারণ আমরা ডিপিপির কোয়েশ্চেন ক্লাসে সলভ করব, সঙ্গে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্স এদের নিউমেরিক্যাল ক্লাসে করব, এবং নিউমেরিক্যালের প্রবলেম সলভ করো যত বেশি করে পারা যায়, এবং তার সঙ্গে বেশ কিছু মক টেস্ট পেপার আমি তোমাদের জন্য আপলোড করে দেবো। সেই মক টেস্ট পেপার যেগুলো আমি তোমাদের জন্য আপলোড করব, সেই মক টেস্ট পেপারগুলো আমি ক্লাসে তোমরা যদি মক টেস্ট দেবে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, এবং ক্লাসে সেই পেপারগুলো যতটা সম্ভব হবে সলভ করব, বা ডাউট থাকলে সেই ডাউট ক্লিয়ার করে দেবো। তো সিলেবাস তো একদম পুরো রক সলিড ভাবে শেষ হয়ে গেল, অত্যন্ত ডিটেলসে সিলেবাস থরলি শেষ হয়ে গেছে। এবারে তোমাদের পালা, তোমরা কতটা ভালো করে পড়ে ফেলতে পারছো। যত ডিটেলসে গিয়ে যত ভালোভাবে তোমরা পড়ে ফেলতে পারবে, ক্লাসে তো কোয়েশ্চেন আনসার সলভ হবেই, নিউমেরিক্যাল সলভ হবেই, কিন্তু তোমরা যত ভালো করে প্রিপারেশন রাখতে পারবে তত কোয়েশ্চেন আনসার সলভ করে তোমাদের কিন্তু বেশি সুবিধা হবে, তত বেশি কিন্তু তুমি এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে। এখনো প্রায় 3 সপ্তাহের কাছাকাছি আমাদের কাছে সময় আছে, এই 3 সপ্তাহের মধ্যে একদম পাটিয়ে রেডি হয়ে যাওয়া যাবে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে সবকিছু। কিন্তু তার জন্য তোমাকে আগে তাড়াতাড়ি রেডি হতে হবে, তুমি তাড়াতাড়ি এর মধ্যে সামনের সপ্তাহের মধ্যে তুমি সিলেবাসকে পুরোপুরি শেষ করে দাও, সামনের সপ্তাহের মধ্যে তুমি সিলেবাসকে পুরোপুরি শেষ করে দাও, আমরা কোয়েশ্চেন আনসার করব, অঙ্ক করব, এবং তার থ্রু দিয়ে আমরা একদম 35 পাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাব। চলো তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি।